স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং একই সাথে রাজসাক্ষী হওয়ার সাবেক আইজিপি মামুনেরও 5 বছরের জেল দেওয়া হয়েছে। এই সবই থাকবে আমাদের আলোচনায়। আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাই গণহত্যা কতটা হলো ন্যায় বিচার। কথা বলতে আমাদের সঙ্গে 3 জন সম্মানিত অতিথি আছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি ও সহকারী অ্যাটর্নি জেনারেল। আরও আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আরও আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শুরুটা করব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনাকে দিয়ে। জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো মামলার প্রথম রায় হলো এবং বাংলাদেশের প্রথম সাবেক সরকার প্রধান বলা যায় যে এমন রায়ের মুখোমুখি হলেন এবং সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই এই রায়টা দিল, যেটা আসলে তার হাতেই গড়া বলা যেতে পারে। তো কেমন দেখলেন রায়, কতটা ন্যায় বিচার হলো এবং শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া সেটা যথাযথ প্রক্রিয়ায় কতটা হলো, কি মনে হচ্ছে? আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বিচারিক রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং ইতিহাসের যে পরম্পরা সেখান থেকে অনেকগুলো ঘটনা আপনার দর্শকদেরকে স্মরণ করিয়ে দেই, যে তাহলে দর্শকরা বুঝে নেবে যে এই রায়কে ঘিরে কোনো অন্যায্যতা বেইনসাফি কিছু হয়েছে কিনা। আওয়ামী লীগের আমলের যে রায়ের কথা মনে আছে আপনাদের, যে স্কাইপগেট স্ক্যান্ডাল যেটা ছিল, যে বেলজিয়াম থেকে এক আওয়ামী ল্যাসপেন্সার, তখনকার যে ট্রাইব্যুনালের প্রধান ছিল নিজামুল হক নাসিম, তার সাথে ফোনে আলাপ করত এবং বিচারের রায় কি দিবে কি লিখবে বলতেছে যে আমি তো এগুলো বুঝি টুঝি না, তুই তাড়াতাড়ি লিখে দে। 400-500 পৃষ্ঠার রায় লিখে দিত আর কি। তো সেই রায় লিখে দেওয়ার কনভারসেশন তো এক্সপোজড হয়েছে স্কাইপ কেলেঙ্কারির মধ্য দিয়ে। তখনকার এক সময় প্রসিকিউটর ছিল জিয়াদ মালুম, সে বলছে যে আমি খাড়ায়া যাবো, আমারে বয়া দেবেন। তো নিজেরা এগুলো কথা বলছে আর কি আপনার প্রসিকিউশন টিমের সাথে, বিচারপতিদের সাথে। বিচারপতি বলছে, নাসিম বলতেছে সরকার তো পাগল হয়ে গেছে, একটা রায় চায় তাড়াতাড়ি। এরপরে দেখেন আপনার মাওলানা সাঈদীর বিরুদ্ধে অভিযোগে সাক্ষ্য দেবে সুখরঞ্জন বালী, যিনি পরবর্তীতে সাক্ষ্য দিতে অস্বীকার করেছেন এবং তাদের সবাইকেই আপনার ফোর্স করে ঢাকাতে আনা হয়েছে, সেফ হাউসে রাখা হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে এবং মৃত্যু ঝুঁকি দেখানো হয়েছে। তারপর সুখরঞ্জন বালী আপনার মাওলানা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকার করেছে। সেই সুখরঞ্জন বালীকে সুপ্রিম কোর্টের প্রেমিসেস থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে এবং সীমান্তের ওই পারে তাকে ফেলে আসা হয়েছে। তিনি 5 বছর ভারতের জেলে ছিলেন অন্যায়ভাবে ঢুকবার কারণে, তারপরে ফিরে এসছেন। এরপরে দেখেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে কি ধরনের রিয়াকশন দিয়েছে। ব্রিটিশ পার্লামেন্ট বলেন, আমেরিকার স্পেশাল রিপোর্টার দিয়েছিল এই বিষয়ে কমেন্ট করবার জন্য, বহুবার এদেশে এসছেন। জাতিসংঘ থেকে শুরু করে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন, মানবাধিকার সংগঠন যারা ছিল, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ, ব্রিটিশ বার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে টোটাল ইন্টারন্যাশনাল কমিউনিটি সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন তুলেছে, কথা বলেছে। তো সেই প্রত্যেকটা ঘটনার পরম্পরায় যদি আবার দেখেন, আবার ঠিক সেই সময়টাতেই শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চ, ফাঁসি চাই ফাঁসি চাই, অমুকের ফাঁসি চাই তমুকের ফাঁসি চাই, এই যে একটা ফ্যাসিবাদী গণজাগরণ আমরা তখন দেখেছি, এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন বর্তমান বিচারিক প্রক্রিয়াতে গত 1 বছরে একটাও অন্যায্যতার প্রশ্ন আসে নাই। যেটা এসছে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি বারবার বলেছে এত দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি রায় দিচ্ছে না কেন, এই ধরনের কথা বলেছে। কিন্তু আপনি দেখবেন যে দেশে বিদেশে বিচারিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যায় এমন কোনো প্রশ্ন এখানে আসে নাই। অতএব সেই জায়গাতে ন্যায্যতার প্রশ্ন যদি আসে তাহলে সেটা অবশ্যই বলতে হবে যেটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। ইভেন ভারতের স্টেটমেন্টে যদি দেখেন যে সেখানে আপনি দেখবেন যে বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তারা তোলে নাই। এর মানে হচ্ছে এখানে ফেয়ারনেস অফ দ্য প্রসিডিংস, ফেয়ারনেস অফ দ্য ট্রায়াল, ফেয়ারনেস অফ দ্য প্রসিকিউশন, আপনার ইনভেস্টিগেশনের ফেয়ারনেস ছিল কি না, এইরকম কোনো ইস্যু এখানে রেইজ করা হয় নাই। বরং রাজনৈতিকভাবে অরাজকতার হুমকি দেওয়া হয়েছে।
যে আপনার এটা জ্বালায়া দেওয়া হবে। আপনার মনে আছে কয়েকদিন আগে গত সপ্তাহে অনেকগুলো লাশের টুকরা আপনার পাওয়া গেল ট্রাইব্যুনালের সামনে, মানে বিচারিক প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, দেখে নেওয়া হবে, ককটেল বিস্ফোরণ করা। চিফ প্রসিকিউটর বলেছেন তাকে টেলিফোন করে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আসলে কারা কারা ন্যায্যতার জন্য বিচার করছেন এবং কারা কারা আসলে প্রতিশোধের জন্য বিচার করেছেন। তো আমরাও দেখবেন গণ অভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি কিন্তু হতে হাসিনা এই মুহূর্তে ফাঁসি চাই, কতে কামাল এই মুহূর্তে ফাঁসি চাই, তারপরে কতে কাদের এই মুহূর্তে ফাঁসি চাই, কোনো শাহবাগে এরকম কোনো গ্যাদারিং হয়নি। সবাই বলেছে আমরা বিচার চাই। এবং আমরা বারবার বলেছি যে শেখ হাসিনার বিচারও ব্রুটালি ইনসাফের সাথে করতে হবে, কারণ এটার মধ্য দিয়েই হচ্ছে গণ অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, যেখানে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, এটা মানদণ্ডই হবে যে আমার শত্রুর সাথে, আমার সবচেয়ে ইতিহাসের ঘৃণিত ব্যক্তিকে আমি ন্যায্যতার সাথে বিচার করতে পেরেছি কিনা। এটার মধ্য দিয়ে প্রমাণ হবে যে আসলে গণ অভ্যুত্থানের স্পিরিটকে আমরা কালেকটিভলি সবাই ধারণ করছি কিনা। জি, আবার আসবো অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, আপনার কাছেও একই প্রশ্ন, কেমন রায় দেখলেন, কতটা ন্যায় বিচার মনে হলো? জি দেখেন, এখানে আমরা আজকে যেটা দেখলাম, এখানে মোট 6টা চার্জ, 6টা কাউন্ট, 6টা কাউন্টকে হলো 2 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের সামনে 24 কিন্তু আমরা এখনও চোখে দেখতেছি, একটু চোখ বন্ধ করলে 24 আমাদের সামনে ভেসে আসছে। এখানে এভিডেন্সগুলো এখনও খুবই রিসেন্ট এবং সবার চোখের সামনে ঘটনাগুলো ঘটে গেছে। সুতরাং এই এভিডেন্স দিয়ে এই মুহূর্তে বিচার করা, এটা এত চমৎকারভাবে এত অল্প সময়ের মধ্যে বিচারটা সম্পন্ন হয়েছে, জন্য আমরা সবাই রায়কে স্বাগত জানিয়েছি। আপনি দেখেন এই বিচারের মধ্যে 6টা যে কাউন্টের কথা বলা হয়েছে, এর মধ্যে শুরুতে হলো আপনার 14ই এপ্রিল, মানে 14ই হলো জুলাই, 14ই জুলাই শেখ হাসিনা যখন হুমকি দিলেন এবং রাজাকারের বাচ্চা বলে হুমকি দিলেন, বা রাজাকারের মানে নাতিপুতিরা কি মানে করছে কিনা, কি বলে আন্দোলন করতেছে কিনা, এইসব বিষয়ে। এরপর আপনি দেখেন মাকসুদ কামালের সাথে যে তার যে কথোপকথন, যে এদের সবাইকে ফাঁসি দিয়ে দেবো বা সবাইকে মেরে ফেলবো, এরপরের কথোপকথন হলো আপনার হাসানুল হক ইনুর সাথে এবং তাপসের সাথে। এই কথোপকথনগুলো মানে এগুলো হলো একটা চার্জ। পরবর্তীতে হলো আবু সাইদ হত্যা, এরপরে হলো এই যে আশুলিয়ার হত্যা এবং চানখারপুলের হত্যা, এই হলো ভিন্ন আর একটা চার্জ। এই মোট 6টা কাউন্টে বিচারটা হয়েছে এবং এখানে একটা চার্জ হলো মানে তাকে যাবজ্জীবন দেওয়া হয় শেখ হাসিনা সহ ইয়াকে কী বলে কামাল সাহেবকে, এবং হলো পরবর্তী চার্জে দেওয়া হয় হলো ফাঁসি দেওয়া হয়, সেন্টেন্স টু ডেথ আর কি। এখন এখানে কথা হলো এই বিচারটা কেমন হলো। এখানে ফুয়াদ ভাই খুব চমৎকার করে বলছেন যে বিচারের এত অল্প সময়ে সুন্দরভাবে বিচার করে নিয়ে আসছে, যে কোথাও কোনো প্রশ্ন উত্থাপন হয়নি, আসলে কোনো প্রশ্ন উত্থাপন হয়নি। গত বছরের এই বছরের 1 জুলাই 2025 সালে প্রথম চার্জ গঠন করা হয় এই মামলায়। চার্জ ফ্রেমিংয়ের পরে এখানে সাক্ষী নিয়ে এসে প্রত্যেক সাক্ষীকে জেরা করার সুযোগ দেওয়া হয়েছে। আগের সময় আমি যখন হলো জামাতের আইনজীবীদের মানে জামাতের নেতাদের বিচার করা হয়, তখন আমি আইনজীবী হিসেবে ছিলাম ওখানেই, আমি একজন ডিফেন্স আইনজীবী ছিলাম। ওখানে এরকম করে ডিস্টর্ট করা হতো যে আমরা যখন একটা প্রশ্ন করতাম কোনো সাক্ষীকে, জেরা করতাম, তখন আমাদের জেরা যদি খুব গুরুত্বপূর্ণ হতো, জজ সাহেব সেটা লিখতে দিতেন না, এবং জজ সাহেব কোনটা লিখলে সুবিধা হয় সেভাবেই তিনি প্রশ্ন বানিয়ে লিখে দিতেন। আমরা পরে অ্যাপ্লিকেশন দিতাম, অ্যাপ্লিকেশন দিয়ে বলতাম যে এই প্রশ্ন আমরা করিনি, এই প্রশ্ন আপনি জজ সাহেব নিজে লিখে দিয়েছেন, আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করে দেওয়া হতো। সুতরাং এরকম কোনো প্রশ্ন কিন্তু মানে এই যে উত্থাপন হয় নাই। উত্থাপন না হওয়ার কারণে যেটা দেখা গেছে যে বিচার নিয়ে কিন্তু কোনো কোশ্চেন নেই, কোনো মহলে কোনো কোশ্চেন নেই। এনসিপির পক্ষ থেকে একটা বিষয় আসছে যে রাজসাক্ষীর যে বিষয়টা, যে তার 5 বছরের সাজা যথেষ্ট নয়, আজকে এটি আপনাদের আহ্বায়ক বলেছেন। রাজসাক্ষী হওয়ায় মামুনের সাজা কম হওয়া নিয়ে আপনাদের কি মন্তব্য একটু জানতে চাই, মানে সাবেক আইজিবি ঠিক কি ধরনের বা কেমন সাজা হলে ঠিক হতো বলে আপনারা? এখানে আমরা মনে করি বর্তমানে যে এভিডেন্সগুলো আছে, এখানে যে ডিজিটাল এভিডেন্স আছে, এই ডিজিটাল মানে এভিডেন্সের মাধ্যমে এখানে রাজসাক্ষী করার মানে কোনো প্রয়োজন ছিল না, এটা না করলেও হতো। রাজসাক্ষী করার কারণে এই ব্যক্তি কিন্তু এই মূল অফেন্সের সাথে তার একটা অংশগ্রহণ ছিল, এবং আজকে ট্রাইব্যুনাল বলছে যে তার অফেন্স কোনোভাবেই কম না, কিন্তু তিনি রাজসাক্ষী হয়, তাকে তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এই রাজসাক্ষী না করেও এই মামলার ফেয়ার ট্রায়াল করা সম্ভব ছিল, এবং যে কথাগুলো আমরা অনলাইনে অফলাইনে দেখেছি এগুলো দিয়েই তো বিচার হয়েছে এবং সাক্ষীরা সাক্ষ্য দিয়েছে। সুতরাং রাজসাক্ষী করা আমার মনে হয় যে খুব একটা জরুরি ছিল বলে আমরা মনে করি না। সেকেন্ড বিষয় হলো এই মামলায় মাত্র 3 জন আসামি, তো 3 জন আসামি কেন হলো? এখানে তো আরও কিছু লোকজনকে নিয়ে আসতে পারতো। এখানে তাপস সাহেবের কথা আছে, এখানে ইনু সাহেবের কথা আছে, এখানে হলো মাকসুদ কামালের কথা আছে, যেই কথার মাধ্যমে এখানে এভিডেন্স দেওয়া হলো। তো এইসব ব্যক্তিদেরকেও তো এই মামলায় নিয়ে আসা যেত,
মাত্র 3 জনকে কেন করা হলো? এখানে আমরা মনে করি যে এই মামলায় আরও যদি 8-10 জন যারা মূল অপরাধী হিসেবে আছে এদেরকেও নিয়ে এসে একইভাবে যদি সাজা দেওয়া যেত, আমার মনে হয় বিচারটা আরও বেশি ভালো হতো। আমরা ট্রাইব্যুনালকে স্বাগত জানাই, ট্রাইব্যুনাল অনেক কষ্ট করেছেন, যারা সংশ্লিষ্ট আছেন, প্রসিকিউটর বা এখানে তদন্তকারী যারা কর্মকর্তা আছেন, সবাইকে স্বাগত জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। বাট আমরা মনে করি এটাকে আরও বেশি কিছু আসামি এখানে নিয়ে আসা যেতে পারতো এবং এই বিচারটা যেটা হয়েছে এটা ফেয়ার এনাফ হয়েছে। জি, আবার আসবো ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। স্বচ্ছতা, জবাবদিহিতার মান নিয়ে আমরা অনেক কিছু শুনছিলাম যে ঠিকঠাকই হয়েছে, আপনার কাছে কি মনে হলো? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা এবং আমার সহ-আলোচকদেরকেও ধন্যবাদ, সালাম ও শুভেচ্ছা। আজকে রায় হয়েছে, রায় কি মনে হলো, মানে এগুলা আসলে আমার কাছে মনে হচ্ছে যে নট অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ ওভারঅল ইয়েতে। প্রথম কথা হচ্ছে যে বিচার একটা হয়েছে, এই বিচারটা কি প্রশ্নবিদ্ধ হয়েছে কি না। আমরা অতীতে যা বিচার দেখেছি সেটার তুলনায় বর্তমানের বিচার এখন পর্যন্ত কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি বা করেনি, বাট এর মানে এই না যে কেউ ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ করবে না। এখন কথা হলো, ভবিষ্যতে যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায়, এই রায়টা কতটুকু কম্প্যাক্ট এবং ইম্প্যাক্ট ফেলবে, এবং এইটা যদি আপিল হয় এটা কতটুকু ক্রিস্টালাইজড এবং কনক্রিট ওয়েতে এটা থাকবে কি থাকবে না, এটার এভিডেন্সিয়াল ভ্যালু কতটুকু আছে, কতগুলি এভিডেন্স এটা নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে, বা যেরকম অতীতে যেরকম হয়েছে যে ওই যে আমার সহ-আলোচক যিনি বললেন যে জেরার সময় প্রশ্ন বদলিয়ে দিতেন, উইটনেস গায়েব হয়ে গেছে, এই ধরনের কোনো কিছু আছে কি না। এখন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে এই রায় যেটা এসেছে সেটা স্বচ্ছতার সাথেই এসেছে। এখানে ন্যায় বিচার হয়েছে, এখানে আইনের আলোকেই বিচারটা দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা আলামত এভিডেন্সের সামনে রেখেই রায়টা দেওয়া হয়েছে। এখন ধরেন আমি এইটাকে প্রশ্নবিদ্ধ করতে চাই, রাজনৈতিকভাবে যদি ধরি, যে আওয়ামী লীগের সবাই প্রশ্নবিদ্ধ করবে, অনেকেই বলছে জজ সাহেব অমুক, অমুক অমুক, এখানে এই সেই আগ্রাম বাগ্রাম অনেক কিছু আছে। আমি শুধু একটাই কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশে বিচার হয়েছে, কেউ মানে না। আজকে পত্রিকা দেখলাম, বিবিসিতে আসছে যে শেখ হাসিনা বলতেছে যে আমার বিচার হেগে হোক, ওখানে কেউ পারবে না। আমি যদি বলি যে এই যে ইউএনের এই রিপোর্টটা, হেগের কথা যে বলে ফ্যাক্ট ফাইন্ডিং হিউম্যান রাইটস ভায়োলেশন, ইউএনের রিপোর্টটা, এখানে স্পষ্টভাবে বলা আছে যে প্রাইম মিনিস্টার পার্সোনালি অর্ডার্ড কিলিং when she told senior officers present at the meeting on 19 July to arrest the ringleaders of the protest, troublemakers, kill them and hide their bodies. So এই যে এই রিপোর্টটা, এটা কি কেউ ডিনাই করতে পারবে? এটা তো ডিনাই করার কিছু নাই। আমি ইন্টারন্যাশনাল আদালতও যদি যাই, আচ্ছা এভিডেন্স যেগুলো আছে, আমার সহ-আলোচক বলছেন রাত সাক্ষী না রাখলেও হতো, হয়তো বাট প্রসিকিউশনের টিমের নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে কীভাবে মামলা পরিচালনা করবেন, কীভাবে তাড়াতাড়ি দ্রুত শেষ করবেন, কীভাবে ন্যায় বিচার আনা যায়, সেটা তাদের, সেখানে আমি প্রশ্ন করতে চাই না। কিন্তু এই যে আমি যে চোখ বন্ধ করলে আমি তো সেই 15 থেকে 17 বছর দেখতে পারি, আমি তো চোখ বন্ধ করলে আমি অনুভব করতে পারি যে আমি গত 15-16টা বছর কিভাবে টকশো করেছি। আমি চোখ বন্ধ করলে তো আমার সেই স্মৃতিচারণ হয় যে আমি রাস্তাঘাটে কিভাবে অ্যাক্টিভিজম করেছি, কিভাবে আমি রাজপথে ছিলাম, কিভাবে আমি বিএনপি করেছি, সেগুলো তো আমার মনে হয়। কিন্তু এখন সেই জায়গাটার থেকে তো একটা পরিত্রাণ আছে, আমি কথা বলতে পারছি, ওনারাও কথা বলতে পারছে। যে জায়গাটা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে আমরা কি সবাই দেখিনি কি হয়েছে? আমরা প্রত্যেকটা জনগণ তো এক একজন রাজসাক্ষী, প্রত্যেকের একটা নিজস্ব অভিজ্ঞতা আছে। এই শুধু এই 24 না, 17টা বছরের প্রত্যেকটা মানুষের একটা অভিজ্ঞতা আছে। প্রত্যেকটা মানুষের 24-এও মানুষ এই আহত হয়েছে, নিহত হয়েছে, 17টা বছরও মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে। এই আওয়ামী দুঃশাসনে যা হয়েছে এটার সাক্ষী আমরা, যেটা জানতাম আমরা 72 থেকে 75-এর হিসাবটা বই পড়ে শুনেছি, বাপদাদাদের মুখে শুনেছি। এই 17 বছরে আমরা সেটার পুনরাবৃত্তি সম্ভবত আরও একটু বেশি আকারে দেখেছি। ঠিক আছে, সো 72 থেকে 75-এ আমরা শুনেছি যে গণহত্যা হয়েছে জাসদের, হ্যাঁ, আর আমরা এই 17 বছর দেখেছি কিভাবে রাজনীতিকরণ করে আপনার রাজনীতিকে প্রাধান্য না দিয়ে আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা ইনস্টিটিউশনকে দাঁড় না করিয়ে
কিভাবে মন গড়া ব্যক্তিকে দিয়ে একটা ইনস্টিটিউশনকে পরিচালনা করা হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই রায়টা শুধু রায় না, ন্যায় বিচার না, এই রায়টা অ্যাকচুয়ালি স্ট্যাবলিশ করছে যে কোনো লিডারই, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে না, কেউ ইম্পিউনিটি পাবে না, প্রতিষ্ঠানের মতো করে চলবে এবং এই জায়গাগুলি স্বচ্ছতার সাথে থাকলেই আপনার ন্যায় বিচার আসবে, এবং যেটা আমরা দেখতে পেয়েছি এই রায়ের আলোকে। জি, আপনি বলছিলেন যে আপনার কাছে আসবো, তবে একটা বিরতি নিয়ে আসছে। দর্শক, আপনারা দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। একটা বিরতির পর ফিরছি আবারও। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। আবারও যাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে। শেখ হাসিনার রায়ের পর আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছিলেন যে শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে চিঠি দেয়া হবে। আমরা এর মধ্যে আপনি নিজেও ভারত সরকারের পক্ষ থেকে যে বিবৃতিটা দিয়েছে সেই স্টেটমেন্টের কথাও বলছিলেন যে তারা বিষয়টি নজরে রেখেছে। এরই মধ্যে আমি বিবিসি বাংলার একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে কৈফিয়তের জন্য চাপ বাড়লেও শেখ হাসিনাকে আপাতত ভারত ফেরাচ্ছে না, এমনটাই মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে। তো এই যখন পরিস্থিতি, তখন রায় তো হলো, কিন্তু কার্যকরের জন্য হাসিনাকে তো দরকার। তো সেই জায়গা থেকে কোন প্রক্রিয়ায় তাকে ফেরানো হতে পারে বা যেতে পারে, বা আদৌ ভারত আসলে দেবে কিনা হাসিনাকে, কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে আপনার বিশ্বের এরকম বহু স্বৈরাচারের বিচার হয়েছে, ইন অ্যাবসেন্সিয়া হয়েছে, এবং তাকে আসলে কখনো মানে এটাকে কনভিকশনের যে মুখোমুখি করা সেটা সুযোগ হয়ে ওঠে নাই। তাহলে তারপরেও কেন আমরা বিচারটা করলাম? আমরা জানি যে হাসিনা, কামাল এরা দেশে নাই, এদেরকে ভারত ফেরত দেবে না, এটা জেনেও কেন একটা বিচারের মুখোমুখি করা হয়েছে? বিচারের মুখোমুখি করা হয়েছে ফর হিস্ট্রি, পস্টারিটি, যে আমার উত্তর প্রজন্মের কাছে আমার একটা দায়ের জায়গা আছে, যে তারা কখনো বলতে পারবে না যে এত বড় একটা ঘটনা ঘটেছে অথচ তাদের বিরুদ্ধে কোনো দিন বিচারিক প্রক্রিয়া শুরু হয়নি, তাদেরকে দেশে ফিরায় নিয়ে আসবার জন্য চেষ্টা করা হয়নি, আন্তর্জাতিক মহলকে ইনভলভ করবার চেষ্টা করা হয়নি। এই কথাটা যেন কোনোদিন না আসে। এবং দেখবেন যে তাকে ফাঁসির মুখোমুখি করা হোক বা না হোক, এটাই হিস্টোরিক্যাল এভিডেন্স আকারে থাকবে যে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, হিটলারের মতো করেই যিনি নির্বাচিত হয়ে এসেছিলেন এবং হিটলারের মতো করে তাকে ব্রুটালি বিদায় নিতে হয়েছে। এবং এই বিদায় নেওয়াটা ফিউচার লিডারশিপে যারা আসবেন, ভবিষ্যতে যারা রাজনীতি করবেন, তাদের জন্য হচ্ছে বড় লেসন। ভারত প্রশ্ন হচ্ছে যে আমরা বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের বেঁচে থাকার শর্ত হচ্ছে যে ভারত যে আমার জাতীয় শত্রু, সে যে আমার জাতীয় নিরাপত্তার হুমকি, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি, এটা বোঝার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে বিনির্মিত করতে হবে। আওয়ামী লীগ হচ্ছে ভারতের একটা প্রক্সি পলিটিক্যাল পার্টি। সে বাংলাদেশের সভরেন্টির জন্য গত 53 বছরে কোনো লড়াই করে নাই। সে প্রত্যেকটা ইস্যুতে দেখবেন যে আমার ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করেছে। অতএব বাংলাদেশের আগামী দিনের রাজনীতিও হচ্ছে বিনির্মিত হবে আওয়ামী ছাড়া একটা জায়গাতে। অতএব দিল্লি এবং আওয়ামীর এই যে কালেকটিভ হেজিমনির জায়গা, এর বাইরে হচ্ছে লড়াইয়ের একটা জায়গা হচ্ছে আজকের এই বিচারের রায়। এবং পুরো কালেকটিভলি দেশের 20 কোটি মানুষকে বুঝতে হবে যে বাংলাদেশি হওয়াটা মানে কি। বাংলাদেশের নাগরিক হওয়ার মানেটা হচ্ছে আমার শত্রুকে প্রতিটা সময়ে আমার আজাদির জন্য কারা কারা আমাকে বারবার ঠেকিয়ে দেয়, আমাকে পিছনে ফেলে দেয়, এখানকার লেন্দুব দর্জি কারা, এই মাটির মির্জাফর ঘসিটি বেগম কারা, এই মাটির জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ কারা, শেখ হাসিনা, শেখ মুজিব, আওয়ামী পরিবারের যারা লেসপেন্সার, আওয়ামী লীগের যারা অলিগার্ক, এদের নামগুলো হচ্ছে ওই তালিকায় আছে। এই যে আমাদের লার্নেড ফ্রেন্ড এজাজ ভাই যেটা বলছিলেন আর কি, জাতিসংঘের এই রিপোর্টটা হচ্ছে এদের প্রত্যেকের কবরে এপিটাফ করে ঝুলায় দিতে হবে। ওদের এটাই হচ্ছে কবরের ফলক, যে ওরা আসলে জীবদ্দশায় এই রাষ্ট্রের কী কী ক্ষতি করেছে। আর হচ্ছে ট্রাইব্যুনালের রায়, হাসিনা মারা যাওয়ার পরে এই ট্রাইব্যুনালের রায়টাও হাসিনার কবরে ফলক আকারে ঝুলায় দিতে হবে, যে বাংলাদেশের একটা আদালত ইন্টারন্যাশনাল প্রসিডিংস মেনে যে রায় দিয়েছে সেই রায়টা হচ্ছে ওকে তো কবরে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, সওয়াল জবাব করবার জন্য ফেরেশতারা যখন আসবে, তখন এইটাও ওরা দেখবে যে আসলে হাসিনা পৃথিবীতে কী কী করে আসছে,
এটা নিয়ে প্রয়োজনে 3টা প্রশ্ন করার কথা, তো ট্রাইব্যুনাল এবং ওর 16 বছরের আমলনামা নিয়ে আরও 2টা প্রশ্ন ফেরেশতারা বেশি করবে ওকে, এইটা ওর ফলকে ঝুলায় দিতে হবে। তো এই জন্য বিচারিক প্রক্রিয়ার এই বাস্তবতার প্রেক্ষিতে ভারতের কাছ থেকে আসলে আমাদের কোনো প্রত্যাশা নাই। আমরা আমাদের শত্রুকে চিনতে হবে, শত্রুর আচরণ ব্যবহার আমাদের কাছে শতবার হাজারবার পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের এই যে গোলামির যে 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 বন্ধন, এইটা বারবার আমাদের চোখ কানগুলোকে অন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষগুলো দেখবেন দেশের বিপক্ষে হয়ে কথা বলতে তার লজ্জা লাগে না, কারণ সে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ এমন এক বনি ইসরায়েলি জাতি যাদের জন্ম বাংলাদেশে হয়েছে, চিন্তা চেতনায় একদম সেই মধ্যপ্রাচ্যের ইহুদি জনগোষ্ঠীর মতো। তারা প্রত্যেকটা জায়গায় তারা দাবি করত তারা নাকি খোদার ইবাদত করত, কিন্তু ঠিক উল্টাটা করতো, যা যা করতে বলেছে তার উল্টাটা করতো। আওয়ামী স্পেন্সার গোষ্ঠীর চরিত্র দেখবেন ঠিক ওই জায়গাটাতে। বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে সে মানে মানে ন্যূনতম সময়ের জন্য কুণ্ঠাবোধ করবে না যদি সেটা হাসিনা বলে দেয়, যদি এটা আওয়ামী লীগের হয়ে করতে হয়, যদি এটা ইন্ডিয়াকে খুশি করবার জন্য করতে হয়। অতএব এই জায়গাগুলোতে হচ্ছে আমার শত্রুর কাছ থেকে আমার প্রত্যাশা নাই, কিন্তু শত্রুকে চেনাটা হচ্ছে আমাদের জন্য সবার জরুরি। আজকের এই স্টেটমেন্টটা হচ্ছে আমার শত্রুকে চেনার আরেকটা স্টেটমেন্ট, যে তার বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে তার ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ নাই। শ্রদ্ধাবোধ যদি থাকতো সে শুধু হাসিনাকে আটকায় রাখতো না, তার দেশে আরামে আসে থাকবার সুযোগ দিত না, তাকে এই প্রক্রিয়ার অংশ হিসাবে ফেরত পাঠাতো। অতএব এটা আবারও প্রমাণ করেছে আমার রাষ্ট্রের স্বাধীনতার আজাদির শত্রু কারা। জি, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, যে কথাগুলো আসলে ঘুরে ফিরে আসছিল, এবং আজকে সজীব ওয়াজেদ জয় দেখলাম রায়ের আগে রয়টার্সের সাথে কথা বলে তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে ভারত পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং রাষ্ট্রপ্রধানের সম্মান দিচ্ছে, এই মন্তব্য তিনি করেছেন। এখন যে পরিস্থিতি রায়ের পর বা রায়কে ঘিরে, ভারত কি বাংলাদেশের অনুরোধে বা আহ্বানে সাড়া দেবে কিনা বা কর্ণপাত করবে কিনা, কি মনে করেন? ডাজ ইট ম্যাটার যদি সারা এই রায় কার্যকর হতে হবে না? কারণ জুলাইয়ের পক্ষের শক্তিরা যারা জুলাইয়ের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, রায় হয়ে গেছে, আসামিকে না পাওয়া গেলে কার্যকর হবে না, আসামিকে পাওয়া গেলে কার্যকর হবে। বাট ভারত কি করবে কি করবে না, ভারত তো আর আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয় না। ভারত হচ্ছে একটা আন্তর্জাতিক রাজনীতির বিষয়। এখন ভারত কি করবে কি করবে না এটা ভারতই ভালো বুঝবে। এখন ভারত কি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব রাখবে না ভারত বাংলাদেশিদের সাথে বন্ধুত্ব রাখবে, এটা ভারতের সিদ্ধান্ত নিতে হবে, সোজা হিসাব, এর বাইরে আর কোনো কথা নাই। আমরা একটা কথা বলি, যতবারই আমরা বাংলাদেশের হয়ে কথা বলেছি আমাদেরকে বলা হয়েছে অ্যান্টি ইন্ডিয়ান। আমি আগে যা বলেছি গত 17 বছর, আমি আজকে সংক্ষেপে এইটা আমি আবার একটু বলে যাই। আমাদের দেশে অ্যান্টি ইন্ডিয়ান আর প্রো পাকিস্তানি বলে কোনো কনসেপ্ট নাই। আমাদের দেশে আছে প্রো বাংলাদেশি অ্যান্ড অ্যান্টাই বাংলাদেশি কনসেপ্ট। আমরা হলাম প্রো বাংলাদেশি। আমরা যখন বাংলাদেশ নিয়ে কথা বলি আমাদেরকে ট্যাগিং দেওয়া হয় অ্যান্টাই ইন্ডিয়ান অথবা প্রো পাকিস্তানি। আপনি বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে আপনি অ্যান্টি ইন্ডিয়ান অথবা প্রো পাকিস্তানি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, ভারতকে বুঝতে হবে, হ্যাঁ ভারত অনেক বড় দেশ, আমার চারপাশে ভারত, কিন্তু আক্ষরিক অক্ষে না বললেও মানে এমনি নট ইন এ লিটারাল সেন্স, বাট আমি আমার মানচিত্র আঁকতে পারি ভারত ছাড়া, ভারত কিন্তু তাদের মানচিত্র আমাকে ছাড়া আঁকতে পারে না। তো ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ ছাড়া ওদের চলবে না। মানে বাংলাদেশ যে ওদের বগলতলায় থাকবে এমন কোনো কথা না, এত বড় দেশও বাংলাদেশের বগলতলা বাংলাদেশ নিতে পারে, এটা ভারতকে বুঝতে হবে, এবং এটা প্রমাণ হচ্ছে জিয়াউর রহমানের শাসন আমল। 3য় নাম্বার কথা, আমি হাসিনার আমলে টক শোতে বলে এসেছিলাম যে 72 থেকে 75-এর জন্যে 3 বছরের শাসনের জন্যে 7 বছর করে পিছিয়ে 21 বছর পর তারা ক্ষমতায় আসছে। আমি ওই টক শোতে বলে আসছিলাম যদি 25 সালও যদি ধরি 15 বছরের শাসন আমলের জন্যে 105 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, এবং আমি বললাম তো আওয়ামী লীগ 105 বছরের ক্ষমতায় আসবে না যদি আমরা কোনো রাজনৈতিক ভুল না করি। 4র্থ হলো ভারতকে খুব ভালোভাবে বুঝতে হবে যে তাদের মাটিতে ব্যবহার করে আমার ভূখণ্ডকে
অস্থিতিশীল করা যাবে না। এবং কারা করে এবং ঐতিহাসিকভাবে কারা করে এসেছে সেটার দায়বদ্ধতা নিতে হবে, সেটা তাদেরকে ইঙ্গিত করে, সেটা তাদেরকে বলে দিতে হবে কারা করেছে। যেরকম আমি বলি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শাসনামলেই ভারতের মাটি ব্যবহার করে ওনার শাসনামলে আমার বর্ডারে অনেক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। কারা ছিল সেই ব্যক্তিরা, কাদেরকে সাপোর্ট দিয়েছিল, কে সাপোর্ট নিয়েছিল, কেন সাপোর্ট নিয়েছিল, এগুলার প্রশ্ন আস্তে 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 আসবে। ভারতকে দিতে হবে, না হলেও ভারতকে ক্ষমা চাইতে হবে। যদি বন্ধুসুলভ আচরণ চায়, আমরা কেউ অ্যান্টি ইন্ডিয়ান না, আমরা প্রো বাংলাদেশি, আমরা বাংলাদেশি পিপল। বাংলা বলে কোনো কথা নাই, বাংলা ছিল স্বাধীনের আগে, সেই কনসেপ্ট স্বাধীনের আগে। বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে এটা বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশি, এটা মাথায় রাখতে হবে। সো ভারত কি করবে না করবে এটা ভারতের বিষয়। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না রেখে যদি মনে করে যে ভারত ভালো থাকতে পারবে, থাকুক না। আমরা দেখেছি সুজাতা সিংরে দেখেছি না। আমরা আবার আসবো, আমাদের বিরতির সময় হয়ে গেছে। আমি এনসিপির যুগ্ম আহ্বায়ক আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই যে এই যখন পরিস্থিতি যে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে একটা শঙ্কা তৈরি হয়ে গেছে, তার মধ্যে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন যে শেখ হাসিনাকে দেশে 1 মাসের ভিতরে এনে রায় কার্যকর করার কথা। এটি আসলে কিভাবে বলছেন বা এই দাবিটা কিভাবে করছেন, এই প্রশ্নের উত্তরটা আমি জানবো। তবে একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। যাব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন আপনার কাছে। এনসিপির দাবি অনুযায়ী 1 মাসের মধ্যে শেখ হাসিনার রায় কিভাবে কার্যকর করা সম্ভব? দেখুন, আমাদের সাথে কিন্তু আমাদের দেশের সাথে ভারতের 2013 সালে একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী কিন্তু যদি ইন্ডিয়ায় কোনো বন্দী থাকে, বাংলাদেশে যদি কোনো প্রিজনার থাকে বা যদি কোনো ব্যক্তি থাকে যারা বাংলাদেশ সাজাপ্রাপ্ত, এই সাজাপ্রাপ্ত বন্দীকে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে নিয়ে আসা সম্ভব। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে যদি দাবি জানানো হয় যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বা এক্সট্রাডিশন চুক্তি বা যে এগ্রিমেন্ট আছে সেটা অনুযায়ী বাংলাদেশে এই সাজাপ্রাপ্ত আসামিকে আপনি বাংলাদেশে পাঠিয়ে দেন, তাহলে সেই অনুযায়ী আমি মনে করি যে ভারতের উচিত হবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া। এবং বাংলাদেশে যদি পাঠিয়ে দেওয়া, ভারত অলরেডি বলছে যে তারা শেখ হাসিনার ব্যাপারে তাদের অবস্থান যা সেটা সেই জায়গা থেকে নড়বে না, তো সেই জায়গা থেকে তারা আজকে বলেছেন। কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে যদি এই জাজমেন্টের বিষয়টা উল্লেখ করে আমরা যদি ওই বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আবেদন করি ভারতের কাছে, ভারতের আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্বার্থে বা বাংলাদেশের দুই পক্ষের স্বার্থে, বাংলাদেশের সাথে তার রাষ্ট্রীয় সম্পর্ক বজায় রাখার স্বার্থে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত। এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে আসলে হয়তো সে আপিলের সুযোগ পাবে, 1 মাসের মধ্যে সাজা কার্যকর হবে না, কিন্তু বিচারিক প্রক্রিয়ার মধ্যে শেখ হাসিনা চলে আসবে। আমাদের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে 1 মাসের মধ্যে তাকে ফিরিয়ে আনার জন্য যে কার্যক্রমগুলো রাষ্ট্রীয়ভাবে করা দরকার সেগুলো করেন। সেকেন্ড বিষয় হলো, আজকে এই রায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই বিষয়টা হলো ইতিপূর্বে ট্রাইব্যুনাল যে রায়গুলো দিয়েছেন সেখানে কোনো আসামির কোনো সম্পদ বাজেয়াপ্তির কোনো আদেশ দেন নাই। আজকের রায়ের মধ্যে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন বিচারপতি সাহেব, আমরা যেটা শুনেছি যে এই যে 2জন আসামি শেখ হাসিনা এবং হলো যিনি স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, এই 2জন ব্যক্তির সমস্ত সম্পদ বাজেয়াপ্তর জন্য কিন্তু ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে। আমি মনে করি রায় বাস্তবায়নের ক্ষেত্রে শেখ হাসিনা যদি বাংলাদেশে নাও থাকে বা কামাল সাহেব যদি নাও থাকে, তাদের সম্পত্তি বাজেয়াপ্তর মাধ্যমেও এই রায়ের একটা আংশিক অবস্থা আংশিক কার্যক্রম বা বাস্তবায়ন করা সম্ভব। সুতরাং আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা প্রপারলি বলেছেন যে এই সাজা কার্যকরের ব্যবস্থা করতে হবে। কার্যকরের একটা হলো উনি যদি বাংলাদেশে থাকে তাহলে তার এক্সিকিউশনের মাধ্যমে বা তাকে আপিল করার মাধ্যমে পরবর্তী স্টেপে যাওয়া। সেকেন্ড বিষয় হলো ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন তাদের সম্পদ বাজেয়াপ্তর মাধ্যমে সেই বিষয়টাও ট্রাইব্যুনালের আদেশের রায়ের আলোকে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে এগুলো বাস্তবায়ন করবে। জি, আরেকটা বিষয় যে এনসিপির সংবাদ সম্মেলন থেকে আসছে যে দল হিসেবে এবার আওয়ামী লীগের বিচার শুরুর দাবি আপনারা জানিয়েছেন। আসলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের আসলে ঠিক কি দল হিসেবে কি বিচার আপনারা চান? দেখুন, আপনি ওই যে আওয়ামী লীগের কিন্তু তার রেজিস্ট্রেশন স্থগিত আছে, দল হিসেবে কিন্তু সে এখন এক্সিস্ট করে। সুতরাং ট্রাইব্যুনালের উচিত, ট্রাইব্যুনালে কিন্তু কোনো বাদী হয়ে মামলা করা লাগে না। ট্রাইব্যুনাল ইটসেলফ তারা চাইলে তদন্ত সংস্থা একটা মামলা একটা তদন্ত রেজিস্টার নাম্বার ওপেন করে তারা কিন্তু তদন্ত করে একটা চার্জশিট দিয়ে কিন্তু বিচারের আওতায় নিয়ে আসতে পারে। এজন্য আমি আহ্বান জানাবো ট্রাইব্যুনালে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছে যে আওয়ামী লীগের বিচারের জন্য কোনো ব্যক্তির বাদী হয়ে মামলা করার প্রয়োজন নাই।
আপনারা ইটসেলফ আপনারা নিজেরাই পারেন এটা ইনভেস্টিগেশন করে চার্জশিট সাবমিট করে কোর্টে এরপর তার বিচারের ব্যবস্থা করা। যেহেতু আইন সংশোধন হয়েছে, আইন সংশোধন হওয়ার পরে কিন্তু এখন এটা সম্ভব, যেটা আগে ছিল না। তো যেহেতু সংশোধন হয়েছে আইন, একটা দলের বিচার করা সম্ভব। দলের বিচারের ক্ষেত্রে কী কী প্রক্রিয়া নিতে হবে সেটা ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট যারা আছেন তারা অনেক অভিজ্ঞ, তারা সবাই জানেন। সুতরাং দলের বিচারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এই রায়ের মধ্য দিয়ে আগামী দিনের রাজনীতিতে হাসিনা পর্বের সমাপ্তি হলো কিনা? দেখেন, হাসিনার পর্বের সমাপ্তি গত বছর ঘটে গেছে বিচার ছাড়াই। পৃথিবীতে স্বৈরশাসক পালিয়ে চলে গেছেন দেশ ছেড়ে, তিনি আবার দেশে ফিরে এসে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন, দেশের ক্ষমতা নিয়েছেন, এমন ঘটনা আমাদের জানা নাই। গত শতাব্দীর অথবা এই শতাব্দীরও শুরুর দিকগুলোতে দেখেন যেখানে সেখানে স্বৈরাচাররা ছিল তাদের পরিণতি কী হয়েছে। সাদ্দাম হোসেন দেখেন, সাদ্দাম হোসেনের বংশধর পার্টির কেউই কিন্তু পলিটিক্সে ফিরে আসে নাই। গাদ্দাফি দেখেন, একই সিচুয়েশন লিবিয়াতে। সিরিয়াতে দেখেন আসাদ পালিয়ে চলে গেছে, ফিরে আসে নাই। এই ঘটনাগুলো হিটলার মুসোলিনির পর্বে যারা ছিল, চসেস্কে ছিল রোমানিয়াতে, কেউ তারা পলিটিক্সে ফিরে আসে নাই। অতএব সেই জায়গাতে আওয়ামী লীগের রাজনীতি ইজ ডেড এন্ড, ইজ গন, ডেড অ্যান্ড ডাস্টেড। এবং আওয়ামী লীগের এই গ্রামগঞ্জের যারা ছোটোখাটো লেসপেন্সার ছিল তাদেরকে এটা বোঝাটা জরুরি যদি তারা বাংলাদেশে শান্তিতে থাকতে চায়। এবং দেখেন এই যে কয়দিন পর পরে হাসিনা যে কর্মসূচি দেয়, আওয়ামী লীগের যারা নন বেনিফিশিয়ারি অংশ, সবাই তো আওয়ামী লীগের রুটি রুজির অংশ ছিল না। হয়তো আওয়ামী লীগে ভোট দিত, আওয়ামী লীগের লোকদের সাথে একটু মিশত টিশত, এক দুইটা মিছিল মিটিংয়ে গেছে। এই মানুষগুলো কিন্তু মোটামুটি সেমি ওপেন হয়ে গেছিল গত এক বছর। বাজার টাজারে একটু যাওয়া আসা করা টরা, হাঁটা চলা করা টরা এগুলো করছিল। এই রিসেন্ট কর্মসূচিতে যেটা দেখলাম, গ্রামে গঞ্জে কিন্তু আবার ব্যাপক ধরপাকড় হচ্ছে। এরপরে আছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো মামলা বাণিজ্য করে, পুলিশের একটা অংশকে মিলায়। তো লোকাল থানাগুলোতে ওদেরকে ধরার জন্য আবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং পুলিশ মিলে আবার মামলায় ঢুকায় দিচ্ছে, আবার চাঁদাবাজি হচ্ছে। অতএব এই লোকগুলো কিন্তু নতুন করে আবার বিপদে পড়েছে। অতএব এই যে আওয়ামী লীগের নীরব বিশাল অংশের একটা পুনর্বাসন প্রক্রিয়া চলমান ছিল, আওয়ামী লীগের এই রিসেন্ট কর্মসূচি কিন্তু সেটাকে আবার বাধাগ্রস্ত করছে। অতএব এটা যেটা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীর ভিতরে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন আরও বাড়িয়ে তুলছে। এবং এটা আপনি অনলাইনে দেখবেন, আমাদেরকে যে ভাষায় তারা গালাগালি করে, এই গালাগালিটাই বুঝবেন যে একটা মানে হোয়াট ইজ লেভেল অফ ফ্রাস্ট্রেশন। যার আর কিচ্ছু নাই, সে ঘরে বসে আপনাকে আপনার বাপ মা তুলে দুটো গালাগালি করে দিল আর কি। এটাই তার হচ্ছে রিলিফ, ভেন্টিলেট করবার একটা জায়গা আর কি। অতএব আওয়ামী লীগের রাজনীতি ইজ গন, ডেড। এই পলিটিক্স আর ফিরে আসবে না। গণভবনে, জাদুঘরে এটা আওয়ামী লীগের কঙ্কাল নামে একটা জায়গা থাকবে, সেখানে পলিটিক্যাল ডাইনোসর আকারে তার উত্থান পতন দেখানো হবে। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, শেষ করবো আপনাকে দিয়ে, এই রায় রাজনৈতিক ব্যক্তিদের জন্য কোনো সতর্কবার্তা হিসেবে দেখেন কিনা? এই রায় শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গ না, আপামর জনসাধারণের কাছে একটি মেসেজ যে কেউই আইনের ঊর্ধ্বে না, এবং বিচারালয় যদি সঠিকভাবে কাজ করে, যেটা অতীতে আমরা দেখিনি, এই রায়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবং এই 5ই আগস্টের পরবর্তী অবস্থানে আমরা আদালতের যেই ভূমিকা দেখতে পাচ্ছি, এটা সত্যি প্রশংসনীয়। এবং এই আদালতই কিন্তু দ্য ডিফেন্ডার অফ দ্য কনস্টিটিউশন। তো আদালত যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার, ন্যায় পথে এবং প্রভাবিত হবে না, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ এগিয়ে যাবে এবং মানুষ ন্যায় বিচার পাবে। বাট হ্যাঁ, এই 17 বছরের একটা ধাক্কা, এটা সামাল দিতে কিছু সময় লাগবে। এটা একদিনেই ফুরিয়ে যাবে না, এটা আরও কিছু সময় লাগবে। কিন্তু এই রায়টা, ইট ইজ এ মেসেজ টু এভরিওয়ান যে কেউ আইনের ঊর্ধ্বে না, এবং রাজনীতি করলেই যে তার যে একটা যে ইম্পিউনিটি থাকবে, ইমিউনিটি থাকবে, সে বাইরে থাকবে, বা একটা রাজনৈতিক দলের লিডার হলে যে উনি ওনার ধরাছোঁয়ার বাইরে, এটা আর হবে না, ভবিষ্যতেও আর হবে না। এবং রাজনীতির আকার প্রকার ধারণ আস্তে আস্তে বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণভাবে ভিন্ন ধাঁচে চলে যাবে, এবং যেতেই হবে দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, এর মধ্যে শেষ করছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।